जब तलक है बंद मुट्ठी है वो प्यारे लाख की, और जैसे ही खुली हो जाएगी वो खाक की। लाख क्या और खाक क्या, ये है किस्सा बाद का। ये जिंदगी है एक जुआ, कभी जीत भी कभी हार भी। यहाँ दुश्मनों के भीड़ में मिल जाएंगे तुझे यार भी। तू खेलता जा बाजियों पे बाजिया बाजिया। वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, উল্লি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, জিন্দেগি এক জুয়া, অবশ্যই সিনেমাটার নাম আর টাইটেল ট্র্যাক বুঝতেই পাচ্ছেন। আর সত্যি কথাটা একেবারেই সত্যি যে জিন্দেগি তো এক জুয়া है, বাট उसके सिवा भी और भी कुछ है ना। তো এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে? এখন ভিডিওটা হচ্ছে এমন একজনকে নিয়ে যে কিনা কান টেনে মাথা আনার চেষ্টা করবেন সেরকম একটা আমাদেরকে কিছু বলেছেন। তো একটা কমিউনিটি পোস্ট দেখলাম, কে না, আমাদের সমাজসেবক দাদা, মানে সেই সমাজসেবক দাদা একটা তার যে পুরনো আইডিটা ছিল ছোট্ট হাসি, সেই ছোট্ট হাসি উবে গিয়ে তার এখন অবাক পৃথিবী হয়ে গেছে। তো সেই অবাক পৃথিবীর অবাক মানুষটিকে আজকে কিছু কথা মানে বলতে চাই, তার সম্পর্কেই কিছু কথা বলবো। তো তার সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছু জেনে গেছি। ওই যে এই গানটার মধ্যে আছে যে জব তলক है बंद मुट्ठी है वो प्यारे लाख के, और जैसे ही खुल जाए वो हो गई खाक के। মানে তোমার মুঠো যতক্ষণ মুঠো রয়েছে না, ততক্ষণ তোমার মুঠোর মধ্যে কি রয়েছে কেউ জানে না। তো যেটা আমাদের জানা না থাকে, যেটা অজানা থাকে, তার প্রতি আমাদের কিন্তু কৌতূহল, ভয় সমস্ত কিছু বজায় থাকে। একবার তুমি হাত খুলে দেখিয়ে দিয়েছো এরকম ব্যাপার একটা, হ্যাঁ, বা মানুষ তখন বুঝে যায় বাবা দূরে থাক। তো যাই হোক, এখন হাত খুলেছে, সেই হাতটা খোলাতে আমরা ভয় পেয়ে দূরে সরে যাব, নাকি একেই বাপি বাড়ি যা করে দেবো, সেটা আমাদের ওপর সম্পূর্ণ, তাই তো। তো যাই হোক, একটা কালকেই আমরা দেখেছিলাম, আমাদের কাছে একটা ভিডিও এসেছিলো, সেই ভিডিওটা নিয়ে এসেছিলো কি না আরশ একটা ভিডিও, সেখানে একটা আমাদের দিয়েছিল ভয়েস কল। তো ভয়েস কলের রেকর্ডিং একটা শুনিয়েছিল, সেই শোনাতে আমরা বুঝেছিলাম যে এই সমাজসেবক দাদাকে একজন ফোন করেছিল, আর সেই ফোনটা করাতে তার সাথে কিছু কথোপকথন হয়, সেই কথোপকথনটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সেটা যখন তুলে ধরা হয়েছে বা তার জবাব অনুযায়ী, তার রিপ্লাই অনুযায়ী করাতে ওনার তরফ থেকে এসছে কি না একটা কমিউনিটি পোস্ট। তো সবার আগে জানি যে যারা শোনেননি তাদের জন্য একটু বলি, যারা শোনেননি তারা গিয়ে একবার শুনে নেবেন। আরশের চ্যানেল আপনারা সবাই জানেন, জাস্ট এন্টারটেনমেন্ট, ওখানে গিয়ে শুনে নেবেন। তাছাড়াও আমি বলি যে আমি কি শুনেছি। তো শুনলাম একজন ফোন করেছেন, এক নারী কণ্ঠ, সেখান থেকে ফোন করে, সেই কণ্ঠটা খুবই পরিচিত কিন্তু আমাদের কাছে। প্রথম যখন শুনলাম হ্যালোটা, তখনই বুঝে গেলাম যে খুবই পরিচিত একটা গলা। তো এই বিষয়ে একটা এমন বিস্ফোরক তথ্য আপনাদের সামনে আজকে আমি দেব, সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো গলাটা শুনে বুঝলাম যে চেনা লাগছে। তো সেখান থেকে ফার্স্টে দাদার সমাজসেবক দাদার উত্তরাষ্ট্র, হ্যাঁ বলুন, হ্যাঁ যেই একজনের নাম উঠলো, যে আমি এনার ফ্যান, একজন ব্লগার, আমি তার ফ্যান, তো আমি তো জানি আপনি ওনার পাশে আছেন, তো একটু কথা বলতে চাই, খুব ভালো লাগলো আপনি পাশে আছেন সুরে, আপনাদের দেখলাম। তো সেখানে উনি সঙ্গে সঙ্গে বললেন কি যে আমি এখন ব্যস্ত আছি, আমি এখন হসপিটালে আছি, আপনার সাথে পরে কথা বলবো। যাই হোক, প্রথম যখন উনি ফোনটা তোলেন, হ্যালো বলে, হ্যাঁ শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, এরকম করে যখন মানে বোঝা গেল যে দুজনের কথা পরিষ্কার শুনতে পাচ্ছে, সেখানে উনি কথা বলতে কিন্তু প্রস্তুত ছিলেন। উনি কিন্তু একবারও ফোনটা ধরেই হ্যাঁ কী ব্যাপার, কে বলছেন, আমি একটু ব্যস্ত আছি, আমি হসপিটালে আছি, কথা বলতে পারছি না। আমরা সাধারণত অপরিচিত নাম্বার, ওনার কাছে তো কোনো পরিচিত নাম্বার থেকে ফোন যায়নি, তো অপরিচিত নাম্বার প্রথমেই বুঝে নেওয়া
যে সে আমার কী এমন পরিচিত, মানে কী এমন তার দরকার, কী এমন ইম্পর্টেন্ট তার সাথে কথা বলা আমার কাছে এখন, যে আমাকে কথা বলতেই হবে। তো উনি কিন্তু প্রথমে আপত্তি করেননি, মানে রীতিমতো লাউডলি উনি সাউন্ড চেক, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো, তো রীতিমতো উনি চিৎকার করে করে মাইক টেস্টিং করছিলেন, হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন, করে মাইক টেস্টিং করছিল, ঠিক আছে। তো সেখানে চিন্তা করে দেখুন যে উনি বলেছেন যে উনি তারপরেরটা আমি আগে বলি, তারপরেই উনি বললেন, যখনই এই এপাশ থেকে কণ্ঠস্বর গেল যে হ্যাঁ দাদা, হ্যাঁ এক জনৈক ব্লগারের নাম, যে দাদা আপনি তো, আমি এর খুব বড় ফ্যান, আপনি তো তার ব্যাপারটা দেখছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তো সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। যেই এই কথাটা শুনলো তখনই, না মানে হ্যাঁ আমি তো এখন হসপিটালে আছি, আমি এখন কথা বলতে পারছি না, আপনার সাথে পরে কথা হবে, ঠিক আছে। তো হসপিটালের সাউন্ড আমরা যত জানি, যদি কোনো বড় মানে বেশ ভালো রিনাউন্ড যে হসপিটালগুলো হয়, সেগুলোর একমাত্র আউটডোর ছাড়া যদি মানে যেখানটায় কেবিন হ্যাঁ বা ওয়ার্ডগুলো যেগুলো হয়, সেগুলো কিন্তু সাউন্ড স্লিপই থাকে, কিন্তু সেক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম হ্যালো মাইক টেস্টিং, তো সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে হ্যালো মাইক টেস্টিং ওটা কিন্তু ওনার পক্ষে সম্ভব হতো না। উনি কিন্তু যথেষ্ট জোরে লাউডভাবে কথা বলে, গলা একজন মহিলার গলা পেয়ে যে হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, তারপরেই যে মনোমতো কথা একটা হলো না, বা মনোমতো বলে বড় কথা না, বড় কথাটা হচ্ছে আচমকা আকস্মিকভাবে ওনার কাছে এমন একটা প্রশ্ন চলে এসছে, যেটা প্রশ্নের উত্তর দিতে উনি প্রস্তুত ছিলেন না। এবার সবাই আমরা ভালো করে জানি এতদিনে ইউটিউবের দৌলতে, যে এখানে ইউটিউবে যারা কল করে তাদের মধ্যে 90%-ও বেশি হচ্ছে গিয়ে কল রেকর্ডিং হয়। এখন এরকম আমি সত্যি বলছি, কথা বলতেও ভয় লাগে মানুষের সাথে, মানে বিশ্বাস শুধুমাত্র খুব যাদের বিশ্বাস করি তাদের ছাড়া আমি কথা বলিও না, কারণ আমার মধ্যে আমি এই জিনিসটায় বিশ্বাসী নই। তো আমি সেরকম মানুষদের সাথেই কথা বলি যাদের সাথে আমি জানি যে এইরকম ধরনের ঘটনা ঘটবে না। তো যাই হোক, সেখানে উনি কিন্তু কথা বলতে রাজি ছিলেন, তারপরেও যেই একজনের নাম শুনেছে তখন উনি বলছেন উনি হসপিটালে আছে, ঠিক আছে। তো যাই হোক, উনি কোনো হসপিটালের এমার্জেন্সি বিভাগে ছিলেন না, যে যেখানে কাই মাই আওয়াজ হচ্ছে, ঠিক আছে, বুঝবেন। তো এই হচ্ছে ব্যাপার, উনি রাজি ছিলেন। নামটা শুনেই উনি, না আমার একটু হোমওয়ার্ক দরকার আছে, আমি কি বলে ফেলবো, তাহলে আমি এখন এনাকে কোনোভাবে না কোনোভাবে একটুখানি বিরত রাখি, যে আমাকে একটু সময় দিন। তো সেই জন্য সময় নেওয়ার জন্য সবচেয়ে ভালো কি, যে আমি হসপিটালে আছি। তো সবাই জানি আমরা একবার হসপিটালের নাম শুনলে আমরা সবাই মোটামুটি এটা ভাবি, আচ্ছা হসপিটালে আছে, নিশ্চয়ই বাড়ির কেউ অসুস্থ আছে, বা তিনি নিজে অসুস্থ আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি ওই কাজটা সারুন, আমি পরে কথা বলবো। উনি আবার এটা বলছেন যে আমি কল করে নেব, ঠিক আছে। তো চিন্তা করে দেখুন, তার পর মুহূর্তে আবারও ওনাকে কল করে নাকি দেখা গেছে যে সমানে ওনার কলটা এঙ্গেজ। তাহলে উনি কথা বলতে পারবেন না, এই কথাটা তো সরাসরি মিথ্যে কথা। ওনার মানে এটাই বোঝা গেল যে যিনি ফোন করেছেন তার সাথে কথা বলতে উনি প্রস্তুত নন, যে কিভাবে কথা বলবো, কি কথা বলবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসল কথা। উনি কিন্তু তারপর থেকে, মানে এনার সাথে ফোনে কথা বলার পর থেকে সমানে কিন্তু ফোন ওনার এঙ্গেজ ছিল, মানে উনি কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। তাহলে সেই বেলায় এটা হসপিটাল ছিল না, তাই না? তো বুঝতে পারছেন যে ইনি কত বড় ঢপবাজ। মানে এনার জন্য আমার একটাই ওয়ার্ড, যেরকম আর কি যার সাথে সম্পর্ক হয়েছে সে যেরকম ঢপবাজ, এও তেমনি ঢপবাজ, একদম দারুণ মিলিয়েছে, খুব ভালো মিলেছে। মানে ভাই বোনের সম্পর্ক, সত্যি এদেরই হওয়া উচিত ছিল আসল ভাই বোন। নাহলে চিন্তা করে দেখুন, আমরা দেখি এই যে টিনের ব্লগের কথাই বলছি, ধরুন টিনের ব্লগে আমরা দেখি যে নিজের মায়ের পেটের ভাই তার নিজের বোনকে 3 মিনিটের সিধামু ফুটেজ দেয় না, আর ইনি সবে 2 দিন আলাপে বোন পাতিয়ে তাকে 3000 টাকার খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসছে। ভাবতে পারেন। আবার এদের দালালগুলো আবার সেইখানে 3000 টাকার জাস্টিফিকেশান দিচ্ছে। মানে তার বাপের জন্মে কোনোদিনও মনে হয় চায়না টাউনে যায়নি, তাই জন্য জানে না যে চায়না টাউনের ওরকম একটা এমনি একটা রেস্টুরেন্টে খেলে 3000 টাকা বিল কি খেলে তবে গিয়ে হতে পারে। চায়না টাউনের কোয়ান্টিটি যা, 3 জন মানুষের জন্য প্রত্যেকটা আইটেম হাফ প্লেট করে যথেষ্ট, 2টো আইটেম হাফ প্লেট করে, আর যদি খাবারের মেন কোর্সের জন্য একটা গোটা প্লেটও নিয়ে থাকে, যথেষ্ট। তাতে কখনো 3000 টাকার বিল হয় না। রঙিন পানীয়
পানীয় ছিল বলে অ্যালকোহলযুক্ত এটা হচ্ছে গিয়ে বিল, তাই জন্যই 3000 টাকা। আর সেটা দেখাও গেছে, ভিডিওর মধ্যে দেখা গেছে, তাই জন্যই বলা হচ্ছে। তাও দালালগুলো করে বলছে এই নয় সেই কে বিল দিয়েছিল সেটা বড় কথা না। তাহলে যদি এই ক্ষেত্রে কে বিল দিয়েছিল সেটা বড় কথা নয়, তাহলে সন্দীপের ক্ষেত্রে কেন পয়সার ব্যাপার আসে? আজকে মহানতা দেখাচ্ছে এরা পয়সা নিয়ে। তো কি যায় আসে, একজন 3000 টাকার খাইছে, তো 3000 টাকার খাইছে, সেটা যদি এরকম যদি সন্দীপকে খাওয়াতো তাহলে তো বলতো ভিক্ষার দানে খেয়ে এসছে, তাহলে তো বলতো ভিক্ষা, এই তো দেখো ভিখারি খেয়েও এসছে অন্যের পয়সায়। আরে তাহলে এই যেটা করছে সেটা সেক্ষেত্রে নয়, পয়সার কথা উঠবে না। সবচেয়ে বড় কথা, কোন মানে কীরকম মানুষের সাথে সম্পর্ক থাকলে তবে মানুষ একটা মানুষের সাথে গিয়ে অ্যালকোহল কনজামশন করতে পারে? কারণ আমরা সবাই জানি অ্যালকোহল কনজামশন করলেই মানুষ ইনটক্সিকেটেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে। তার মানে সম্পর্কটা কোন জায়গায় সেটা বোঝা গেছে, খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো লজ্জা করে না এদের, মুখ নেড়ে কথা বলতে এদের লজ্জা পর্যন্ত করে না। হ্যাঁ, সন্দীপের সম্পর্কে বলছে 2 দিন আগে এ জমি কিনবো, বাড়ি করব, তারপর ছেলেকে আনবো বলে বলে ভিক্ষার ঝুলি নিয়ে বসেছিল, এসি লাগাতে হবে, তারপর হচ্ছে ইনভার্টার লাগাতে হবে, ও ঝুলি পাচ্ছে, ওকে কেউ দিচ্ছে না, সেটা কি মানে সন্দীপের দোষ? সন্দীপ তো একটা কোনো ভিডিওর মধ্যে একটা কেউ দেখাতে পারবে না যে বলেছে যে আমাকে আমার বা আমার ছেলের জন্য এই জিনিসটা তোমরা পাঠাও, কোনো একটা কেউ বলতে পারবে না। উল্টে এরকম একটা নয় অনেকগুলো ভিডিও আছে যেখানে সন্দীপ বলেছে যে অনেক হয়ে গেছে, আর দরকার নেই গিফট, জন্মদিন অনেক দিন আগে চলে গেছে, তোমরা আর পাঠিও না, হাত জোর করে বলছি তোমরা আর পাঠিও না। এরকম প্রচুর ভিডিও রয়েছে। এবার ওদের মালকিন বসে ভিক্ষার ঝুলি পাতলেও সেখানে কেউ থুতু দিচ্ছে না, সেই জন্য ওদের রাগ আরও সন্দীপের ওপর হয়ে যাচ্ছে যে এ না চাইতেই এত কিছু পেয়ে যাচ্ছে, আর আমাদের মালকিন বলছে ইনভার্টার লাগবে, আমার এসি লাগবে, আমার ওয়াইফাইয়ের মেশিন লাগবে। ওয়াইফাইয়ের আবার মেশিন, রাউটার বলার যোগ্যতা নেই। হ্যাঁ, যার তার এই 5টা মালকিন, তাকে 5টা মালকিন বানিয়ে তার দালালগুলো সন্দীপকে বলে নাকি 8 পাস। তো যাই হোক, আজকে একটা কমেন্ট আমাকে কমেন্টের স্ক্রিনশট এসছে, যেখানে শুনলাম, মানে আমি ভিডিওটা দেখিনি, স্ক্রিনশটটা শুনে একজন কমেন্ট করেছেন, উত্তর দিয়েছেন, তাতেই আমি যেটুকু পড়লাম সেটা হচ্ছে গিয়ে মনে হয় এই আমাদের ঘোড়ামুখী মনে আবার সেই 3 মাসের বাচ্চা, 3 মাসের মেয়ে, হ্যাঁ 3 মাসের মেয়ে আর ছেলের সম্পর্কে কথা বলেছে। তো তাকে দেখলাম খুব মানে ঘোড়ামুখীকে, দালালকে খুব সুন্দর করে একজন বুঝিয়ে কমেন্ট করে দিয়েছেন যে যখন ওই মেয়েটি হয়েছিল তখন শিলাদেবীর বয়স মাত্র 16 বছর। তো এই শহরের মেয়েদের খাটাখাটনি, গ্রামের মেয়েদের খাটাখাটনি সম্পর্কে মনে হয় কোনো মানে বকবকানি করতে বসেছে। আমি এখনও ভিডিওটা দেখিনি, অবশ্যই দেখবো। মনে হয় বকতে বসেছে, মানে সে জানেই না নিজে দুটো বেগুন ভাজা করে খায় আর ঘরের মধ্যে থাকে, জানেই না যে গ্রামের মেয়েদের খাটনি কী, গ্রামের মেয়েদের খাটনি কী। সেখানে একটা কলকাতার মেয়ে, কলকাতা বা শহরতলির মেয়ে গিয়ে যদি ওখানে পড়ে না, জিভ বেরিয়ে যাবে, ওখানকার খাটনি খাটতে জিভ বেরিয়ে যাবে। আর যারা এই যে বলছে যে হ্যাঁ ছেলেকে রেখেছে মেয়েকে রাখেনি, তো সত্যি কথা বলতে এটাও তো সত্যি কথা। যদি মানে ছেলেকে মানে মেয়েকে না রেখে ছেলেকে প্রচুর যত্ন করতো, তাহলে তো সন্দীপ আজকে তার ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু একটা হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? ও তো মাত্র ক্লাস 8 অবধি পড়াশোনা করতে পেরেছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তার বাবা মা উদয়স্ত খাটাখাটনি করতে করতে ছেলেকে পড়াশোনার দিকে অতটা সময়ই দিতে পারেনি। আর হবে কি, ভোর 4টের সময় উঠের থেকে যদি সন্ধেবেলা 6টা-7টা অবধি মানুষ খাটে, তারপর তার আর শরীরে মানে জোর থাকে বলার যে ছেলে তুমি বসো, তাকে নিয়ে বসানোর থাকে না। তো সন্দীপ ওই যেটুকু ঠেলেগুজে যেটুকু পড়াশোনা করেছে, এটাই তো সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ যে আজকে যদি ওই মেয়েকেও রেখে দিত, তারও ওই রকমই পড়াশোনা হতো, ওরকমভাবেই থাকতো, ছেলেকে ওরকমভাবে মাটিতে ছেড়ে দিয়ে মানুষ করতে দিয়েছে। সেই সময় তখন সময়টা ওরকম ছিল। আজ ব্যাপারটা অন্য, আজ ইনকাম অন্য জায়গা থেকে আসছে, আজ খাটনি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক খাটনি। আজকে যেগুলো দেখছেন না, মনে হচ্ছে না প্রচুর খাটছে, সেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। জেনে রাখবেন, এটা সত্যি কথা, ওরা একমাত্র জানে যে এটা একেবারে সত্যি কথা। এখন কিচ্ছু খাটতে হয় না, ওই একটা বাড়ি মোছা, আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে শস্য যেগুলো ফলে তার জন্য আধা খাটনি। তার আগে ছোটোবেলায় ছোটো বয়সে শিলাদেবী এর ডবলের বেশি ডবল খাটতেন, এটুকু একদম সত্যি কথা, সেটা ওনারা ভালো করে জানেন। সেই জন্য গায়েও লাগে না ওইটুকু খাটনি ওনার খাটতে।
কিন্তু যাক, এখন বয়সটা যেহেতু হয়েছে না, তো সেই জন্যই তো এখন ছেলেকে কৃষাণুকে অন্যরকমভাবে মানুষ করার কথা ওরা চিন্তা করছে। কারণ ওরাও ভালো করে জানে যে এই চাষবাস আর এইগুলো ওদের যতটুকু জমি বেঁচে রয়েছে সেগুলোতে এখন সেগুলো দিয়ে পুরোপুরি জীবিকা নির্বাহ আর হবে না, আর করবেই বা কেন? এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, এত সুন্দর একটা কাজের জায়গা পেয়ে গেছে, অল্প খাটনিতে বেশি ইনকাম করব, এটাই তো মোটো হওয়া উচিত। নাহলে মানুষ কি গাধা হয়ে থাকবে? এই যেরকম ঘোড়ামুখীটা, ও তো খচ্চর, ওই খচ্চরটা যেরকম গাধার খাটনি খাটাতেই ভাবে যে ওটাই শুধু ইনকাম করা, মানে ওটাই আসল খাটনি, গাধাকেই শুধু মনে করে যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, তো ওর মতো তো সবাইকে হলে চলবে না। না, যত জানতে হবে যে কতটা কম গতর খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ইনকাম করব, ঠিক আছে? যেটা ওর ওই ভেড়ার দ্বারা কোনোদিনও হবে না বলেই ও অন্যদের দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। কারণ ওর ভেড়া দাঁড়িয়ে, ওর ভেড়াকেও দেখেছে আর বাড়িতে বাবাকেও দেখেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনকাম ছাড়া ওদের কোনো উপায় নেই, মাথা খাটাতে পারে না। তো মাথা শুধু একমাত্রই খাটায়, ওই এক একটা করে ধরে নেয়। যেমন এই যে একে ধরে নিয়েছে, জানে যে আমার পার লাগিয়ে দেবে, ওর বাপের ওর মানে শ্বশুরবাড়ির লোকেরাও বুঝেছিল, যদিও অন্যরকম ভেবেছিল যে স্কুল টিচার হয়ে ইনকাম করে খাওয়াবে, সে যে কি টিচার হয়েছে, পানুর টিচার, সে তো সারা বাইটি দেখছে এখন। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য যে যদি সত্যি ছেলেকে বেশি বেশি আদর যত্নে রাখতো তাহলে ছেলেও আজকে ঠিক পড়াশোনার দিকটা দেখতেন ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার করে তবে ওরা ছাড়তো, তাই না? তো এটাই যে মাটিতে ছেড়ে দিয়ে মানুষ করে নিয়েছে। তো যাই হোক, চলে আসি যে কথাটা বলছিলাম, যে এই দালালদের কথা, যে এরা এই চায়না টাউনের বিল নিয়েও আবার জাস্টিফিকেশান করতে বসেছে। সবচেয়ে বড় কথা যে দুদিনের আলাপে বোন ডেকে, ভাই কোন দাদা তার বোনকে মদ্যপান করায়, কোন দাদা তার বোনকে মদ্যপান করায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইনি তো নিজের সম্পর্কে নানান কথা চারদিক দিয়ে ছড়াচ্ছেন, কোথা থেকে নাকি আবার ছড়িয়েছে বসিরহাটের উকিল, একেবারেই নয়, একেবারে নয়, ঠিক আছে? তো যেই কথাটা উনি লিখেছেন ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে, যে কান টানলে মাথা আসবেই, কান টানলে মাথা আসবে। এখন যে আমাকে ফোন করেছিল, যে ওনাকে ফোন করেছিল, সেই তার সম্পর্কে কিছু কিছু কথা লিখেছে যে সব ট্র্যাক করা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আপনাদের জানিয়ে দিই যে গুগলে গিয়ে যদি লেখেন হাউ টু ট্র্যাক আ পারসন বাই ফোন নাম্বার, যদি করেন সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে। এরকম প্রচুর অ্যাপ আছে, আপনি যদি নাম্বার জানেন তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন যে সেই মানুষটি মোটামুটি কোন এরিয়ায় রয়েছে। তো এটা, আর তার উপর উনি যেটুকু ইনফরমেশান দিয়েছেন সেটুকু তো ট্রু কলারেই অ্যাভেলেবেল আছে, ট্রু কলারেই বলে দেবে যে এটা কোন স্টেট থেকে ফোনটা আসছে, সেখানে কি নাম, যে এই নামটা করেছে, যে সিমটা যে নামে নেওয়া আছে বা সেভ করা আছে, সেই অনুযায়ী নামটাও দেখিয়ে দেবে। সেইটুকু লোককে দেখিয়ে এবার তারা তাই বাপরে বাপ, আরে বাপরে বাপ, কি না কি করে দেবে দাদা, কি করে দেবে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপারই নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফোন করেছেন একজনকে, নাম্বারটা ওনার নাম্বার পাবলিক আছে, কোনো না কোনো পাবলিক ডোমেনে ওনার নাম্বার আছে, উনি নিজেও ভালো করে জানেন সেটা। তো সেখান থেকে নিয়ে ফোন করে কি বলেছে এবার আবার কথোপকথনে আসি। তো পরবর্তীকালে আবার উনি কল বলেছিলেন আমি আপনাকে কল করব, কিন্তু করেননি। তারপর যিনি কল করেছেন সে মানে করে যাচ্ছে দেখছে নাকি এনগেজ রয়েছে। তো যাই হোক, তারপরের দিন যখন ওনাকে ফোনে পাওয়া গেছে তখন উনি বলছে, হ্যাঁ আপনি আমায় ফোন করেছিলেন না, হ্যাঁ কি ব্যাপার কি বলছেন বলুন, দেখুন আপনি যার ফ্যান আপনি তাকে ফোন করুন, আমাকে ফোন করবেন না, আমি খুব বিজি আছি, আমার বাড়িতে একজনের ডেথ হয়ে গেছে। পাশ থেকে একজনকে আওয়াজ দিচ্ছে, এই আলতা সিঁদুরটা নিয়ে এত, বলেই উনি বলেছেন যে আমার কাকু মারা গেছে। তো এখানেই একটা মস্ত বড় ঢপ, যে যদি কাকু মারা যায় তার জন্য আলতা সিঁদুরের কি দরকার পড়ে। আমি জানি আলতার দরকার পড়তে পারে, কারণ অনেক আমাদের যখন কোনো মৃত ব্যক্তি থাকে তখন তার কি হয়, পায়ের ছাপটা নেওয়ার জন্য আলতা লাগে। সেক্ষেত্রে ওই পায়ের ছাপ অনেকে বাড়িতে দেয়ালে বাঁধিয়েও রাখে, বাবা মায়ের পায়ের ছাপটা। কিন্তু তা বলে কোনো পুরুষ মানুষ মারা গেলে তার জন্য সিঁদুর তো প্রয়োজন পড়ে না। একজন পুরুষ মানে একজন ব্যক্তি মারা গেলে তার ক্ষেত্রে তো সিঁদুর লাগবে না। তো হঠাৎ করে সিঁদুরটা কেন চাইলেন, মানে এটা মানে ব্যাপারটা কি বলি। আর সবচেয়ে বড় কথা, উনি এমনভাবে কথাটা বলছেন যেন ওনার সামনে এক ঘর ভর্তি মানুষজন, যেখানে সদ্য মারা গেছে একজন, যার পায়ের ছাপ নেওয়া হবে, এই যে পর্যায়, সেই সময় কিন্তু ওরকম সাউন্ড স্লিপ থাকবে না। তখন কিন্তু অবশ্যই পাশ থেকে কেউ কাঁদছে, কেউ মানে
কিছু বলছে এরকম কোনো শব্দ থাকবে। উনি এমনভাবে বলছেন, এই যে পাশে এই যা তো আলতা সিঁদুরটা নিয়ে আয় তো, মানে থিয়েটার করতেন তো একটা সময় থিয়েটার নাটকের সাথে জড়িত ছিলেন তো সেই মানে অভিনয় সত্তাটা ভেতর থেকে মানে কুতকুতকে বেরিয়ে আসার চেষ্টা করে, সেরকম বেরিয়ে আসার চেষ্টা করে। সেই জন্য হঠাৎ করেই মানে স্ক্রিপ্টটা এত, আমি ভেবেছিলাম ওনার কাছ থেকে একটু মানে ভালো স্ক্রিপ্ট আমি আশা করেছিলাম। মানে এই ফোকলা তো দেখছি তার চেয়ে অনেক ভালো, ফোকলার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এর তো রীতিমতো ওনার ওখানে একটা নাটকের দল ছিল, নাটকের দল ছিল যে যারা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে নাটক কম্পিটিশন এসবও করতো। তো সেখানে এত কাঁচা স্ক্রিপ্ট যে পাশাপাশি কেউ নেই, কোনো আওয়াজ হচ্ছে না, পিন ড্রপ সাইলেন্সের মাঝখানে উনি বলছেন এই আলতা সিঁদুরটা দে তো সেখানে সিঁদুর কি করতে লাগবে, মারা গেছে তো কাকিমা তো মারা যায়নি, এরকমভাবেই বলতে হবে। তো একেবারে ঢপে চপ, এটা একেবারে প্রচুর মিথ্যে কথা বলেন উনি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এরকমভাবে কখনো স্তব্ধ থাকতে পারে না। কিন্তু সেই আবারও ওনারও তাই, যে আপনি যার ফ্যান তাকে ফোন করুন, আমাকে কেন ফোন করছেন? আপনি দেখেছেন আমাকে কি তার সাথে দেখেছেন? হ্যাঁ দেখেছে তো ও দাদুর দোকানে পুরো পরিষ্কার আপনাকে দেখা গেছে, আপনি যখন চাটা নিচ্ছিলেন আপনার হাতের ট্যাটুটা পরিষ্কার দেখা গেছে, ওই ট্যাটুওয়ালা ছবি আপনার সেম টু সেম রয়েছে তো কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেগুলো সমস্ত রয়েছে তো। যিনি আপনাকে ফোন করেছিলেন তিনি তো দেখেছেন, আমার ভিডিও দেখেছেন, আরও অনেকের ভিডিও দেখেছেন, আমি তো পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে আপনি ওখানে মজুদ ছিলেন, আপনি সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হাইকোর্টের যখন ওপরে উঠছিলেন, ওর মা সবার শেষে ওই ব্লগার, তারপর তার মা, তার ওপরে আপনি হেঁটে যাচ্ছেন, দেখিয়ে দিয়েছি তো। সে তো বলবে হ্যাঁ দেখেছি, এই যে এই ভিডিওটা থেকে দেখেছি। আমারটা যদি দেখায়, আমাকে যদি বলে যে হ্যাঁ এই দেখুন এই দিদির ভিডিওতে এদের দুজনকে দেখেছি, তখন আমি তো বলবো হ্যাঁ আমি তো ওর ভিডিওর মধ্যে থেকে দেখেছি, ডাকুন তো দেখি কত বড় কান আর কত বড় মাথা। কান টানলে মাথা আসবে, যখন মাথা আসবে তখন নিতে পারবেন তো যদি মাথা আসে। তো বন্ধুরা, আপনাদেরকে এবার একটা কথা বলি, একটু চিন্তা করে দেখুন তো, এই যে গলাটা আমরা শুনেছি, সেই গলাটা কিন্তু আমরা আগেও একবার শুনেছিলাম, মনে আছে? সেই যে কাকার ছেলে সেই যে এনাকেই বলেছিল ইফরিতা আমাকে ভেবেছিল, মনে আছে? কাকার ছেলে, ইনি কিন্তু সেম টু সেম সেই গলা। তো এনার সাথে কাকার ছেলের কিন্তু কথা হয়েছিল। তো বলা যায় না, যদি এই যে ইনি এত টানাটানি করছেন, যিনি ফোন করেছিলেন সে যদি এখন বলে দেয় যে এই কাকার ছেলের কথাতেই আপনাকে ফোন করেছিলাম, ও আমায় বলেছিল ফোন করে দেখতে, কারণ ও কিন্তু ওর সাথে স্বীকার কথা যখন হয়েছিল, সেই কি যেন বলে টিন কিন্তু স্বীকার করেছিল যে হ্যাঁ আমি ঘোনাতে রয়েছি, বলেছিল। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই কাকার ছেলেই বলেছে যে দিদি আপনি তো আমাকে ফোন করেছিলেন, এবার একটু এনাকেও ফোন করে জিজ্ঞাসা করুন কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, একটু জিজ্ঞাসা করুন। সামলাতে পারবেন তো সামলাতে? চিন্তা করে দেখবেন আর একজন আপনাকে ফোন করেছে, কি এমন খারাপ কাজ করেছে? আপনি উল্টে একজনকে ট্র্যাক করছেন। ইজ ইট লিগাল? আমার যে নিজস্ব গোপনীয়তা আছে, আমি কোথায় আছি না আছি, সেটা আপনি এরকমভাবে কাউকে দেখিয়ে দিতে পারেন কি? একটু জেনে নেবেন। তো যাই হোক, যখন আপনি এত বড় করে বলছেন যে দেখা হবে কলকাতায়, খুব শীঘ্রই দেখা হবে, খুব ভালো কথা। তার মানে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনি কোনো না কোনো রকমভাবে আইনি পথে এগোবেন, তাই তো? এগোতেই পারেন। যদি আইনি পথে এগোন তাহলে কিন্তু মাথায় রাখবেন যে যখন আইনের পথে যাবে তখন যার এগেনস্টে আপনি যাবেন তার এগেনস্টেও কেউ না কেউ দাঁড়াবে উকিল হয়ে। তো সে কিন্তু তখন ঠিক কোন জায়গায়, কোন দিন, কোন সময় গেলে আপনাদের একসাথে দেখা গেছে সম্ভাব্য, সেখান থেকে কিন্তু সে ঠিক নিয়ে আসবে। আমরা গেলে পাবো কিনা জানি না, তবে যদি আদালত রায় দেয় যে হ্যাঁ দেখা হোক এই জায়গায় এই সময় এরা দুজন একসাথে মানে ছিল কি ছিল না সেটা দেখা হোক, তখনই কিন্তু বেরিয়ে আসবে। তো উনি কোনো খারাপ কথা ওখানে বলেনি, ওইটুকু কনভারসেশনের মধ্যে এমন কিচ্ছু উনি খারাপ কথা বলেননি। উনি বলেছেন যে হতেই পারে, বলেছেন ফ্যান আমি, তাই জন্য আপনাকে ফোন করেছি, হতেই পারে।
সেক্ষেত্রে এত তেলে বেগুনে জ্বলে ওঠার কারণটাই তো ডাউট হতা হে। তো যাই হোক, আজকে এটা বললাম, গানটা গাইলাম, তো এরকমই এই গানটা দিয়েই দেখলাম আমাদের সমাজসেবক দাদা কি মেসেজ দিচ্ছেন, বাহ! এক বুলেট চালিয়ে যাচ্ছেন, এক হাতে সিগারেট এক হাতে বুলেট চালাচ্ছেন, দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন, জিন্দেগি হে এক জুয়া, মানে জুয়াও প্রমোট করা হলো, স্মোকিংটাকেও প্রমোট করা হলো, জীবন নিয়ে খেলাটাকেও প্রমোট করা হলো। এই না হলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো যদিও ইনি কোনো না ইনফ্লুয়েন্সার না, তার মানে চুলের গোড়াটাও কোনো কিছুই নয়, এই সব করে চাইছেই নিজের ফেস ভ্যালু বাড়াতে, আর কিচ্ছু না। তবে এনার দৌড় বোঝা হয়ে গেছে। তো এই যে একটা কথা চিন্তা করুন তো, যে কাল থেকে একটা গুজব রব যে এই সোমবার দিন যাবে গিয়ে কৃষাণুকে নিয়ে আসবে, আদৌ কি সেটা হয়েছে? যদি নাই হয় তাহলে এই সবগুলোর কারণটা কি? আমি অনুমান করি একটু, আমার মনে হচ্ছে এরকম করে ওরা দেখলো যে এখনও সন্দীপ এখনও কাস্টাডির জন্য পিটিশনটা ফাইল করেছে কি করেনি। যদি না, মানে ওদের ধারণা ওরা বুঝতে পারছিল না যে করেছে কি করেনি, তো যদি না করে থাকে তাহলে হয়তো সন্দীপ কোথাও চলে যাবে বা কিছু করবে, কোথাও লুকানোর ব্যবস্থা করবে কিছু বা, কিন্তু যদি সত্যিই সন্দীপ পিটিশন করে থাকে তাহলে তো সন্দীপের কাছে কোনো ভয়ের ব্যাপার নেই, সে 1000 জন আসলেও বাচ্চাকে নিয়ে যেতে পারবে না, আইনিভাবে নিতে পারবে না। বেআইনিভাবে তো অনেক কিছুই করা যায়, কিন্তু আইনিভাবে নিয়ে যেতে পারবে না, কারণ যে জিনিসটা আদালতে উঠে গেছে, আদালতের দৃষ্টিগোচর হয়ে গেছে, সেটা আর কোনো রকমভাবেই অন্য কোনো পথে করা যাবে না, যদি না তাদের মধ্যে মিউচুয়াল হয়। তো সেক্ষেত্রে একটা কথা মনে করিয়ে দিই, একটা লাইভ যখন হয়েছিল সেখানে কিন্তু সন্দীপের পক্ষে যিনি সমাজসেবী দিদি, সেই দিদি কিন্তু পরিষ্কার একটাই কথা বলেছিল যে একমাত্র কোর্ট অর্ডার ছাড়া আর যে কোনো সংস্থা, সে মানবাধিকার হোক, সে চাইল্ড কমিশন হোক, বা মহিলা বাহিনী হোক, বা যে হোক, স্বয়ং পুলিশ, তারাও যদি আসে, মানে কোর্ট অর্ডার ছাড়া, তাহলেও কিন্তু নিয়ে যেতে পারবে না। উনি সেরকমই ব্যবস্থা করে রেখেছেন। একমাত্র নিয়ে যেতে পারবে তবেই যদি কোর্ট থেকে মানে রায় বেরোয়, যদি আদালত পুরো ব্যাপারটা শুনে বিচার করে যে না, বাচ্চার ক্ষেত্রে মায়ের কাছেই থাকাটাই সবচেয়ে মঙ্গলজনক, তবেই একমাত্র উনি বলেছিলেন যে তাহলে আর আমার কিছু করার থাকবে না, বাদবাকি তাছাড়া আর যে কেউ আসুক আমি দেখে নেব এই বিষয়টা। ঠিক আছে, তো তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কি হলো। তো এই যে এইসব ফাঁকা আওয়াজ দেওয়ার মানে কি হয়, ফাঁকা আওয়াজ দেওয়ার মানে কি হয়, আমি তো সেটাই ভাবছি যে আজকে সাধারণ একটা মোবাইল নাম্বারকে ট্র্যাক করে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, আর যারা সেগুলো শুনে হো হো করে নাচছে, আমি ভাবছি সেগুলোর ঘটে আছেটা কি, ঘিলু আছে? একজনের তো ঘিলু শুকিয়ে গেছে, 2 দিন আগে নিজেই স্বীকার করে নিয়েছিল, নিজেই কমিউনিটিতে স্বীকার করে নিয়েছিল, হ্যাঁ আমার ঘিলু শুকিয়ে গেছে, একদম ঘিলু শুকিয়ে গেছে। তো যাই হোক, সে তার তো অনেক কিছুই শুকনো, সেগুলো ছাড়ো, এগুলো কিন্তু না বললেও পারতাম, দেখ বুঝলি, বাট তাও আমার ভাল লাগে তোকে বলতে, না তো তোকে আমি ইচ্ছা করে, যাতে তুই মানে ভাবিস যে দেখো দরকার ছিল না, তাও তোকে টানলাম, একদম এই ইচ্ছা করে টানবো তোকে, বুঝলি, ভাল লাগে তোকে টানতে হিচকাতে, কারণ তুই সেরকমই যোগ্য। তো যাই হোক, এই যে বাচ্চাকে নিতে যাবে সোমবার দিন, এই একটা হাইপ তৈরি করা হলো, তার পেছনে যে অভিসন্ধিটা সেটা তো আমি বুঝলাম, কিন্তু আপনাদের মধ্যেই আমাকে একটা বিষয় নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেই জন্য আমি রিকভারি ভিডিওটা আবার একবার দেখলাম। তো আপনারা যেটা বলেছিলেন সেটা আমার চোখে পড়েনি, তবে একটা জিনিস আমি দেখলাম যে সেদিন কিন্তু ও কৃষাণুর জামা কাপড়গুলো রীতিমতো জাস্ট মানে ফেলে দিচ্ছিল, ভালোভাবে রাখারও মানে প্রয়োজন বোধ করেনি, তাড়াহুড়ো এমন করছে নিজের জিনিস নেওয়ার জন্য যে ও বাচ্চার জামা কাপড়গুলো জাস্ট কোনো মতে পাশে রাখছে। ওর যদি সত্যি মনে হতো যে আমি বাচ্চাকে নিয়ে যাব, তাহলে সেদিন তো ও কিছু জামা কাপড় ওর নিয়ে যেতে পারতো, যে আমি আজ নয় কাল, এই যে যখন বললো যে দেখা যাবে ছেলে কার কাছে থাকে দেখা যাবে, এই কথাটা যখন বললো তখন তো বলতেই পারতো যে আমি কয়েকটা জামা কাপড় নেব, আমি কয়েকটা জামা কাপড় নেব, কারণ এখানে আমার বাবা মাও ওকে জামা কাপড় গিফট করেছে, আমি আমি কয়েকটা জামা কাপড়ও নিয়ে যাব, বলেছে, নেয়নি। এমনকি যখন পুলিশ বলেছে যে বাচ্চা কোথায়, তখন বলল যে এই তো ছিল, পাশেই দিয়ে এসছে। তো সেক্ষেত্রে কিন্তু একবারও
বাচ্চার সাথে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেনি। আর তার পিছনে কারণ এটাই, আমার মানে আমি 100% শিওর যে ও ভেবেইছিল যদি বাচ্চা ওর সামনে আসে, বাচ্চা যদি বাই চান্স ওকে দেখে বলে যে আমি তোমার সাথে যাব, তাহলে তো মহাবিপদে পড়ে যাবে বাচ্চাকে না নিলে। সেই জন্য বলার সত্ত্বেও, সুযোগ পাওয়ার সত্ত্বেও ও কিন্তু একবারও বাচ্চাকে ফেস করলো না। যেখানে কিনা আমরা সবচেয়ে বেশি আমাদের এই জিনিসটা চোখে লেগেছিল যে জিনিস রিকভারি করতে গেছি, জিনিস তো ছাড়ো, ওরকম 10টা জিনিস বাচ্চার ওপর এরকম করে ঘুরিয়ে ফেলে দিতে পারি। আগে যাব আমি আমার বাচ্চার সাথে, এত কয়েক মাস আমার দেখা হয়নি, এটা ডিসেম্বর, আর ও বেরিয়েছিল কবে, আগস্ট। এত কটা মাস বাচ্চাকে না দেখে রয়েছি, আমি আগে গিয়ে আমার বাচ্চার মুখটা দেখব। সেখানে বাচ্চাকে মানে একবার চোখের দেখা পর্যন্ত দেখতে চাইনি। আমার মনে হয় এই কারণেই, যদি বাই চান্স বাচ্চা জেদ করে বসে যে আমি তোমার সাথে যাব, তখন ও পড়বে মহা ফাপড়ে। কী করে ও বাচ্চাকে নিয়ে ওর সাথে রাখবে? কারণ ওর তো তখন তুমুল আর কি খেলা চলছে, তাই না? যে খেলাটাকে আমরা গামলায় ল্যাটা মাছ খেলা বলে জানি, তাই তো? তো যাই হোক, আমাদের ওয়াইটিতে এখন যে সদ্য আগমন হয়েছে দাদাটা, পুরো একটা বুড়ো ঝিঙের মতো দেখতে, দেখবেন একদম পুরো ঝিঙেগুলো একদম লাস্টে যখন পুরো ইয়ে হয়ে যায়, পেকে যায়, ওই রকম পুরো দেখতে ঝিঙে। ঠিক মতো বয়সে বিয়ে হলে আজকে যে যাকে বোন করছে তার মতো বয়সী একটা মেয়ে হতো, সেই বয়সে একটা মেয়ে হতো ঠিক মতো বয়সে বিয়ে করতো। পালিয়েছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে, তো যদি ঠিক মতো বয়সে বিয়ে করতো না, ও ভালো করে জানে যে এই বয়সে একটা মেয়ে হতো, তাকে নিয়ে গিয়ে মদ্যপান করাচ্ছে সেই বুড়ো ঝিঙেটার। হাত তো খুলে গেছে, বুঝতে পেরেছি সেই হাতের ভেতরে কি রয়েছে, খুব ভালো করে বুঝতে পারছি। তো যাই হোক, বলে না একটা কথা আছে যে মুম্বাইতে হেভি চালু, বড়ি বড়ি বাতে আর বড়া পাও খাতে, মানে তো রাস্তায় দাঁড়িয়ে বড়া পাও খায়, সবচেয়ে চিপ যেটা খাবার, আমার কিন্তু বড়া পাও খুব ভালো লাগে, কিন্তু সবচেয়ে সস্তার খাবার, সস্তার পুষ্টিকর খাবার, তো ওই বড়া পাও খায় আর কথা বলে যেন 5 স্টারের মতো লেভেলের। তো এর হচ্ছে তাই, নাহলে কেউ ভাবতে পারেন, বলতে পারে যে অ্যাটমসফিয়ারে ফ্ল্যাটের দাম শুরুয়াত হচ্ছে 1.5 কোটি টাকা থেকে, যেখানে কিনা যখন ভিত রাখা হয়েছিল তখনই 4-5 কোটি দাম ছিল, আর ও নাকি বলছে এখন 1.5 কোটি টাকা একটা আস্ত গোটা ফ্ল্যাটের দাম অ্যাটমসফিয়ারে। তো বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ওইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তবে একটা কথা পরিষ্কার বলতে পারি, কান তো টানছেন উনি ঠিক আছে, কিন্তু যখন মাথাটা আসবে তখন যেন চমকে না যায়, আর তখন যেন পিছপা না হয়ে যায়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে 3000 টাকা খরচা করে খাওয়ানো, আগের ভিডিওতেই আমি কিন্তু আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে এই খবরটা কিন্তু চুনার কাছ থেকে লিক হয়নি। তাহলে চিন্তা করে দেখুন যে কোথার থেকে লিক হতে পারে এই খবরটা। বুঝে গেছেন আপনারা? বুঝেন, একদম বুঝে যান ভালো করে। তো এরকম কেউ আছে যে কিনা এই ব্যাক সাইড দিয়ে ঘোড়াকে খেলাচ্ছে। ঘোড়া তো জানেন শিরা চাল পারে না, ঘোড়ার মানেই সবসময় আড়াই চাল, তো সেই আড়াই চালে চলছে ঘোড়া। আর ওর রীতিমতো টিনের কাছে লাথি খেয়েও এখন জুপ, কারণ ওর ওই যে জঘন্য ওই রাস্তা যদি ফাঁস হয়ে যায় না, তো এরও না হবে কিছু না, দোকান কাটা, বাট যাই হোক তখন সবাই আরও জেনে যাবে। তো ওর কাছে প্রচুর দুধ, মানে এদের সবার কাছে সবার না প্রচুর মাল মেটেরিয়াল রয়েছে, সেই জন্য কেউ কাউকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, কিন্তু তাও সবাই হ্যাঁ হাম সাথ সাথ হে টিম কে টিম, হাম সাথ সাথ হে, এইরকম করেই ওদের চালাতে হবে। তো যাই হোক, চালাক যতদিন পারে। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।